প্রিয় দর্শক, ছাত্র আন্দোলন, টানা বিক্ষোভ, সহিংসতা, প্রাণহানি, দেশজুড়ে নারকীয় তাণ্ডব, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রিয় বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ চেষ্টা করছে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে, স্বাভাবিক জীবনযাপনে যাতে আমরা ফিরতে পারি সেই চেষ্টা করতে। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, কারা এর নেপথ্যে কাজ করছে, কারা এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চেষ্টা করেছে, কারা একটি শান্তিপূর্ণ আন্দোলনকে অন্য পথে মোড় নেওয়ানোর চেষ্টা করেছে। সেই গল্প খুঁজে আমরা চেষ্টা করব। আমাদের আজকের শিরোনাম নির্ধারিত হচ্ছে বিক্ষোভের নেপথ্যে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব পুরো আয়োজন জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন ওমর ফারুক, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, এবং আমাদের সঙ্গে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা মূল আলোচনা শুরু করতে চাই, বিক্ষোভের নেপথ্যের গল্প আমরা জানার চেষ্টা করব। যেমনটি বলছিলাম, একটু শুরু করি আমাদের ওমর ফারুক, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে যে, শুরুতেই বলছিলাম যে আমরা একটি সাধারণ আন্দোলন, একটি শান্তিপূর্ণ আন্দোলনের মোড় পরিবর্তন হয়ে যেতে দেখেছি। আমরা সহিংসতা দেখেছি, প্রাণহানি দেখেছি, এবং সেখান থেকে দেশব্যাপী একটা নারকীয় তাণ্ডব দেখেছি। একটি ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটির পরিণতি কেন সহিংসতায় গড়ালো, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এখানে আসলে দুইটি অংশ। প্রথম অংশ হচ্ছে ছাত্রদের চাকরির কোটা নিয়ে একটা যৌক্তিক আন্দোলন। যে দীর্ঘদিন আমাদের দেশে কোটা প্রথা চালু ছিল, এখানে অনেক মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছিল, সেই বঞ্চনার প্রেক্ষিতে একটা আন্দোলন হয়েছে, সেটার একটা পার্ট। কিন্তু এই আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী বলেন বা ধ্বংসকারী শক্তি বলেন, অপশক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, তারা পরে এটার সাথে যোগ হয়ে এই তাণ্ডব নীলা চালিয়েছে। এর ফলে দেশে যে বিরাট একটা সংকট দেখা দিয়েছে এবং এই যে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, এই যে পুলিশ, একটু আগে আপনি বললেন যে পুলিশ হত্যা করে টানিয়ে রাখা, কত বড় বর্বরতা আপনি চিন্তা করেন। এই বর্বরতার সাথে, এগুলির সাথে আর ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, যে কোটা আন্দোলন, সেটার সাথে কিন্তু এক না, দুইটা বিষয় এক না। একটার সুযোগ নিয়ে আরেকটা তৈরি হয়েছে। এই তৈরি যারা করেছে, ছাত্রদের দাবি অলরেডি সরকার মেনে নিয়ে, আদালত রায় দিয়েছে, রায়ের পরপরই সরকার সেটা মেনে নিয়ে পরিপত্র জারি করে দিয়েছে, ওই পার্টটা শেষ। কিন্তু এই তাদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা যে এই ধ্বংসলীলা চালিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, শুধু সরকারি না, বেসরকারি অনেক সম্পত্তি, বাস, ট্রাক, অনেক ট্রাক ভরা মালামাল সব জ্বালিয়ে দিয়েছে। তো এই বিষয়টা এখন খুঁজে বের করা, কারা কারা এই কাজটিতে জড়িত হয়েছিলেন, এই অপকর্মে, এই ধ্বংসলীলায় যারা জড়িত হয়েছিলেন, তাদেরকে এখন খুঁজে বের করা এবং তাদের বিচারের আওতায় আনা। এটা হচ্ছে খুঁজে তো বের করতেই হবে। সেখান থেকে আসলে প্রশ্ন চলে আসে যে আমাদের স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, সেখানে রাষ্ট্রীয় ক্ষতি বা নিজেদের ক্ষতি, মেট্রো রেলের ক্ষতি যারা করেছে তারা তো আসলে নিজেদের ক্ষতিটুকুই করেছে। সেটা তো অবশ্যই। আগামী 1 বছর আমরা দুটি স্টেশনের সেবা থেকে বঞ্চিত হলাম। সেই ক্ষতিগুলো আসলে কারা করতে পারে, সেই বিশ্লেষণ নিশ্চয়ই আপনার কাছে শুনবো। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসি। যে বিষয়টি, এই যে ছাত্র আন্দোলন, সমন্বয়করা বলছেন যে অরাজনৈতিক আন্দোলনকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কেউ কেউ, যার সাথে কোটা আন্দোলনকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের কাঁধে বন্দুক রেখে আসলে কারা স্বার্থ হাসিলের চেষ্টা করলো, আপনার বিশ্লেষণ একটু জানি। ধন্যবাদ আপনাকে। ফারুক সাহেব যেসব কথাগুলি বললো তার সাথে আমি কিছু সংযোজন করি। এখানে তো বিরোধিতা করার কিছু নাই, ঘটনা ঘটেছে, এটা দিবালোকের মতো সত্য। প্রশ্ন হচ্ছে ঘটলোটা কিভাবে, সেটার ব্যাপারে উপযুক্ত ফারুক সাহেবও না, আমিও না। আমরা সাংবাদিক হিসেবে বলা হয় জ্যাক অফ অল ট্রেড, তাই বলে হয়তো আমরা ধারণা করতে পারি। এই ধারণার থেকে আমি কিছু কথা বলবো। দেখেন, রাজনীতিতে যখন একটা আন্দোলন হয়, তখন আন্দোলন বাংলাদেশের কালচারে কয়েকটি যোগসূত্র কিন্তু ঘটে। যেমন ধরেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দেশ, বহুদলীয় দেশ, একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পক্ষে অথবা বিপক্ষে অথবা মাঝামাঝি অবস্থানে, যেহেতু গণতান্ত্রিক দেশ, সব দলই থাকবে। দল কেউ একটা আন্দোলন হবে, সব দল ঘরে বসে থাকবে, এটা আকাঙ্ক্ষা করা গণতান্ত্রিক দেশে সম্ভব না। সুতরাং সব দলই কেউ সমর্থন দিয়েছে,
কেউ কেউ হয়তো সহকর্মী তাদের কর্মী কেউ এই কোটা আন্দোলনে অ্যাক্টিভ হয়েছে। যেমন ধরেন উদাহরণ দেই, ছাত্রলীগের ছেলেরাও কোটা আন্দোলনে ছিল। যখন ছাত্রলীগের কিছু ছেলে আক্রমণ করে তখন কিন্তু প্রায় 100 জন ছাত্রলীগের নেতা কিন্তু রিজাইন করেছে মাস মিডিয়ার মাধ্যমে, যেহেতু সরাসরি রিজাইন দেওয়া। অর্থাৎ এখানে কিন্তু যে কোটা আন্দোলনকারী যারা, এরা কোনো বিশেষ দলের নয়। এটা যদি দল হিসেবে বলেন, সবাই সচেতন, সব দলের অনুসারী হতে পারে, অথবা কেউই দল করে না ইউনিভার্সিটি পরে, এরকম ভাবা কঠিন। তবে সফট ছিল এক। দুই হলো ধরেন আমাদের দেশে আমরাও ছোটবেলায় রাজনীতি করে দেখেছি। আমরা সাংবাদিকরা, নেতা আছে সিটিং নেতা, আমি আগেও ছিলাম, আমরাও মিছিল বের করলে সামনে দেখা যাবে যে পথ শিশু এসে চলছে। আমাদের দেশে 130 থেকে 40টা কিশোর গ্যাং আছে ঢাকা শহরে। যে কোনো আন্দোলনের সময় এই কিশোর গ্যাংগুলো কিন্তু অ্যাক্টিভ হয়। মানে তাদেরকে হায়ার করা হয়, বিষয়টি কি এরকম ব্যাপার? তা না, তারা হায়ার থাকে। আচ্ছা, এখন সরকারি দল আছে, সরকারি দলের সবাই নিয়ন্ত্রণে আছে। তারা সরকার পরিবর্তন হলে আবার যে সরকার আসবে তাদের ছায়াতলেই তারা থাকবে, এই কিশোর গ্যাং এরা। এরপরে আপনি দেখেন পথশিশু, অসংখ্য পথশিশু ঢাকা শহরে প্রায় জরিপে দেখা গেছে, এরকম কারেক্ট জরিপ নাই, তবে ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপ, ইউনিসেফের এক জরিপ, আমাদের ঢাকার এক জরিপ, তাতে কম বেশি 1 কোটি পথশিশু আছে। এরা কিন্তু সবসময় এই আন্দোলন সংগ্রাম, কোথাও আগুন লাগলো, কোথায় কোনো ঘটনা ঘটলো, সেখানে যা হাজির হয়। এবং এই পথশিশুরা খুব অ্যাক্টিভ থাকে, গোলমাল থাকলে ঢিল দেওয়া, এই করা সেই করা ইত্যাদি। তো এখন ধরেন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে কোঠা আন্দোলনটা, এটা কিন্তু পুরো শান্তিপ্রিয় ছিল। কিন্তু দেখেন কোনো ঘটনা, কোনো খুন বা কোনো কিছু যদি ঘটে, অপরাধ ঘটে, পুলিশ যায় আগে ক্লু বার করে যে ক্লুটা কি, অর্থাৎ সূত্রপাতটা কেমন করে ঘটলো। এখানে কোঠা আন্দোলনে যে এই যে সন্ত্রাসী হয়ে উঠলো, আগ্রাসী হয়ে উঠলো, এটার কারণটা হচ্ছে এই কোঠার সমস্যাটার সমাধান করা পুরোপুরি সরকারের দায়িত্বে ছিল সংবিধান অনুযায়ী, এবং আপিল বিভাগও কিন্তু রায় দিয়েছে তাই, যেটা সরকারের দায়িত্ব। তারপরেও 104 অনুচ্ছেদে ক্রাইসিস যখন দেশে সরকারের সংস্কারের একটি সুযোগ তারা রেখেছে। তারা যে রায়টুকু দিয়েছে 93% মেধা এবং 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাকি 1% যারা তৃতীয় লিঙ্গ আছে এবং প্রতিবন্ধী আছে তাদেরটা, এবং বলেছে সরকার এখানে সংস্কার করতে পারবে চাইলে। সরকার তো সংস্কার করে নাই, অপরিবর্তিত রাখে এটার প্রজ্ঞাপন জারি করছে। এখন ব্যক্তিগতভাবে আমার বক্তব্য হচ্ছে, এদেশের 51%-এর উপরে নারী, এর ভিতরে অনগ্রসর আছে না। আমার আরেকটি প্রশ্ন ছিল, আপনি যখন এই যে কিশোর গ্যাং পথ শিশুদের কথা বলছিলেন, আপনি ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, আমরা 1 তারিখ থেকে 14 তারিখের যে শান্তিপূর্ণ আন্দোলন দেখেছি, সেখানেও তো আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে বিভিন্ন দলের ছাত্র যারা হচ্ছে নেতা আছে বা যারা ছাত্র রাজনীতি করে তারা যুক্ত ছিল, সেখানে কিন্তু আমরা কোনো প্রাণহানির ঘটনা দেখিনি, সেখানে সেভাবে কোনো সহিংসতা আমরা আসলে দেখিনি। তাহলে আমরা যখন 14 তারিখের পরের ঘটনাগুলো দেখলাম, যেই দায়টা এই ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছে তারাও কিন্তু সেই দায়টা নিতে রাজি হচ্ছে না। এবং পথ শিশু এবং কিশোর গ্যাংয়ের কথা যেটি বললেন, সেটা পরে, যখন সেটা পথ শিশু তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢোকে না, তারা পরে যখন গোলমাল লেগে গেছে সারা দেশব্যাপী, তখন এই কিশোর গ্যাং এরা। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যেটা ঘটছে সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে প্রেস কনফারেন্স করলেন, সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলো, তার উত্তর প্রেক্ষিতে পরের দিন রাত্রেই 12টার পরে এই কোঠা আন্দোলনকারীরা মিছিল বের করল। এই মিছিলের বক্তব্য নিয়েই কিন্তু সমস্যার উদ্ভব। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিলেন, এরা স্বঘোষিত রাজাকার, সুতরাং এদেরকে মোকাবেলা করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। পরের দিন পত্রিকায় দেখলাম হেলমেটধারী লোকজন। তাদের প্রশ্নটা একটু নিতে, আমরা একটু দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আসি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটা নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম সালাম। সাজান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন সম্বন্ধিত অতিথি দুজনের কাছে। জি। প্রধানমন্ত্রী যেদিন চীন থেকে আসলেন, ওদিন নির্বাহী আদেশে তো যে কোটা সংস্কার করলে আজকে এই হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতো কিনা, যাতে
আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি নিয়েছি। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটিও একটু নিতে চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি। আমি কামরুজ্জামান লাবলু, নাটোর লালপুর থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে আজিজ ভাইয়ের কাছে, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যখন প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিল, সেখানে 24 ঘন্টার আলটিমেটাম দিল, 24 ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে। এটা কি আসলে বাস্তবসম্মত ছিল? তার ব্যক্তিগত মতটা কি? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। লাভলু, নাটোর লালপুর থেকে এই প্রশ্নটি কি আপনার কাছ থেকে আগে নেব, তারপর আমি শাহজাহান খানের যে প্রশ্নটি সেটি আপনার কাছে আসবো নিশ্চয়ই। বিষয়টা হলো, প্রথমত আমি আগেই বলছি যে কোঠা আন্দোলনকারীরা 24 ঘন্টা টাইম, 48 ঘন্টা টাইম, রাষ্ট্রপতির কাছে তারা কি স্মারকলিপি দিতে পারে, বা এখানে রাষ্ট্রপতির কি কিছু করার থাকে? রাষ্ট্রপতির কাছে যে কেউ স্মারকলিপি দিতে মানে পারে। এখানে কি তার কিছু করার সুযোগ থাকে? না, তিনি এটা পার্সু করতে পারবে, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবে, যেখানে অ্যাকশন হবে সেখানে পাঠিয়ে দিবে। মানে তার সরাসরি কোনো সিদ্ধান্ত নেবার মতো তিনি পারবেন না। এটা তিনি সরকার প্রধান, তো রাষ্ট্রপ্রধান, আর প্রধানমন্ত্রী হলো সরকার প্রধান। সরকার প্রধানের আদেশ নির্দেশে তো উনি করবেন, আদেশ তো না মানে অনুরোধই করবেন। যাই হোক, আমি বরাবর যেটা বলছি যে এইখানে কোঠা আন্দোলনকারীরা তারা যে চিন্তাটা করেছে, কোটা কখনো পার্লামেন্টে পাশ করা উচিত নয়, কারণ দেশের অগ্রগতি, ধরেন আমি ছোটবেলায় দেখেছি যখন মানুষের ছিল যে না আদালতে যাওয়া, ওইটা তো ছিল, এই দাবি আদালতে পাশ করে দিতে হবে। 48 ঘন্টায় পার্লামেন্ট ডাকা সম্ভব না। 2, কোটা তো দেশ তো উন্নয়ন, এটা তো উন্নয়ন, তো ধরেন আমি ছোটবেলায় দেশের অবস্থা যা দেখেছি, এখন কি সেই অবস্থা আছে? আগের যে কোঠা চিন্তা করা হয়েছে, আগের যে কোঠা ছিল, সেই কোঠা কি এখন প্রযোজ্য? দেশের উন্নয়নের সাথে কোঠা পরিবর্তনশীল। এই জন্য সংবিধানেও কিন্তু নির্বাহী আদেশে কোঠা করার কথা, অর্থাৎ আমাদের বলা আছে শুধু অনগ্রসরদের, কিন্তু আমরা সেখানে অনগ্রসর জাতির কোনো তালিকা আমাদের কাছে নাই। নির্বাহী আদেশে যদি করার সুযোগ থাকে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে যে নির্বাহী বিভাগের এখানে করার কিছু নেই, এটি সম্পূর্ণরূপে আদালতের রায়ের উপর নির্ভর করবে, যেহেতু আপিল বিভাগে এটি ছিল। সেটি নিয়ে কিছু বলবেন? না, এটা বাদ দেন, কিন্তু হাইকোর্ট যখন রায়টা দিল তখন কিন্তু আপিল বিভাগকে বাইপাস করা কঠিন। এটা আমি আইনজীবী না, আমি বলতে পারবো না, কিন্তু আপিল বিভাগের রায়টা তো দেওয়া ঠিক হয় নাই, কারণ সংবিধানে স্পষ্ট করে লেখা আছে এটা নির্বাহী আদেশের ব্যাপার, এবং কাকে কাকে কোঠা দিতে হবে স্পষ্ট করে যেটা সংবিধানে লেখা আছে সেটা হচ্ছে মাদার ল, সেখানে উচ্চ আদালত কথা বলা উচিত। অসংখ্য ধন্যবাদ। জনাব ওমর ফারুক একটি প্রশ্ন রেখেছিলেন যে চীন সফর করে এসে মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন, সেখানেই তো তিনি আসলে এই যে সমস্যা, যে সংকটটি আসলে তৈরি হয়েছে, সেখান থেকে তিনি সমাধান দিতে পারতেন কিনা? না, সেটা উনি পারতেন না, এটা বা প্রশ্নটা ঠিক না। কারণ হচ্ছে কি, রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এখন প্রত্যেকটার একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, একের পর এক আইনসভার আদেশ কিভাবে নির্বাহী বিভাগ পালন করবে বা বিচার বিভাগের আদেশ কিভাবে পালন করবে, তার একটা নির্ধারিত নিয়ম আছে। এখন নির্বাহী বিভাগ পারে না যে বিচার বিভাগে যে বিষয়টা পেন্ডিং আছে, বিচারাধীন আছে, বিচারাধীন বিষয়টা যদি প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওটাকে অ্যানাল করে দিয়ে নিজের নির্বাহী ক্ষমতায় বিচার বিভাগের বিষয়টাকে উনি বাতিল করে দিয়ে নিজে একটা ঘোষণা দিয়ে দেবেন, এটা হয় না। এটা যদি হতো তাহলে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ করা হতো। তাহলে এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তো বিচার বিভাগের রায়ের পরে প্রজ্ঞাপন জারি করেছেন, জারি করার পরও এই ছাত্ররা এখন কি বলতেছেন, তারা কি মানতেন? তখনও মানতেন না। আরেকটা বিষয় আপনি দেখেন যে ছাত্ররা ছিল, তারা কোনো নির্দোষ ছিল, তারা কিছু কারণ আমরা ওই বিষয়টা শুনে বিশ্ববিদ্যালয়ে নিজের রুমমেটকে পর্যন্ত গাছের সাথে বেঁধে, এর সাথে আপনারা দেখেছেন না, এই দৃশ্য দেখেছেন না? এটা কারা করেছে? এটা কি বাইরের লোকেরা করেছে? এটা কি আজিজ ভাইয়ের ভাষায় যে টোকাই যারা পথশিশু, তারা কি করেছে?
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তো তাদের সহকর্মীদেরকে গাছে বেঁধেছে, ইয়েতে কিভাবে কাজ করলো আপনার কাছে কি মনে এই হয়? যে এই কাজ তাহলে শুধু যদি বলবেন যে বাইরের লোকেরা করেছে, ভাড়া করা শিশুরা বা পথ শিশুরা বলেছে, যে ঠিক না। অর্থাৎ এটা আন্দোলনকারীদের একটা দায় এড়ানোর পূর্ব কোনো সুযোগ পরিকল্পনা নেই। ছিল। যখন এই আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার একটা পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা স্বীকার করছে যে কিভাবে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। সুতরাং এটা একেবারে এত সহজভাবে দেখার কোনো আসবো নিশ্চয়। আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি। আমার বিশ্ব সাংবাদিক নেতা উমর ফারুক সাহেবের কাছে প্রশ্ন, জি। এবং আমাদের আরেকজন সাংবাদিক আছেন, আমাদের জনাব এম এ আজিজ। সাংবাদিক জি। আজিজ ভাই, দুইজনের কাছে আমার প্রশ্ন যে অতীতের কি হতো, ছাত্ররা মানত কি মানত না, সেটার আলোচনা আলাদা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে একটা বিশাল ঘটনা ঘটে গেল, যে বাংলাদেশের পুলিশ 2 ঘন্টার মধ্যে 20 লক্ষ লোককে পল্টন থেকে তাড়ায় দিতে পারলো এবং তাদের কাছে তথ্য ছিল নাশকতার। সেই বাংলাদেশের পুলিশের কাছে যে বিটিবি সেতু ভবন, এক একটা ভবন ভাঙতে প্রায় 5-7 ঘন্টা করে ওখানে অবস্থান করতে সন্ত্রাসীরা। তো এই যে এত বড় শক্তি বিএনপি এবং তার জোটরা কোথায় পেল, এবং এর খবর যদি আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে না থেকে থাকে তাহলে তারা ব্যর্থ। যেমন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়, তার প্রেক্ষিতে ওই দেশের যে ওই দায়িত্বে ছিলেন যে সিআইবি। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা নিয়েছি। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি নিতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। নাম বলুন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রংপুর থেকে আলামিন। জি, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। জি। এই স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের ড্রাইভার মানে চালক তো তরুণেরাই। তাহলে প্রশ্ন, এই তরুণেরাই তো সবচেয়ে বেশি আক্রান্ত, কিন্তু কেন? জি, তরুণরাই সব থেকে বেশি আক্রান্ত। আচ্ছা, এই আক্রান্তটা আসলে একেবারে স্পষ্টভাবে আসলে বুঝতে পারলাম না যে আক্রান্ত বলতে আপনি আসলে কি বোঝাতে চাইলেন। খুব ভালো হতো যদি আরেকটু স্পষ্ট করে জানা যেত। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে আমরা 3টি প্রশ্নের উত্তরে খোঁজার চেষ্টা করব। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আমি নাজমুল হক। কোথা থেকে বলছেন? নাটোর সদর থেকে বলছি। জি, বলবেন। আমার প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা আন্দোলনের জন্য যে আন্দোলন শুরু করছে, এর আগে মাস্টাররা পত্র স্ক্রিমের নামে একটা আন্দোলন করছে, পত্র স্ক্রিমের জন্য। তখন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তখন তো মাস্টাররা ইচ্ছা করলে একসাথে এটা নাও করতে পারো, আন্দোলনটা নাও করতে পারতো, হয়তো এর আগে করতে পারতো বা তারপরে করতে পারতো। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকরা উস্কানি আছে, এই শিক্ষকের মাঝে অবশ্যই উস্কানি আছে। এটা হলো আমার কথা। জি, আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আবারও আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি আগের প্রশ্ন দুটো যদি একবার রিপিট করি। রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব বলেছিলেন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে পুলিশের যে ভূমিকা, পুলিশ কেন আসলে এটি সামাল দিতে পারলো না, যখন অনেকটা সময় নিয়ে সরকারি যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেগুলোতে যখন তাণ্ডব চালানো হলো, সেগুলোতে আগুন দেওয়া হলো, ধ্বংস করা হলো, কেন পুলিশ সেখানে সেটি রক্ষা করতে পারলো না, এবং আমাদের ইন্টেলিজেন্সের কাছে কেন কোনো তথ্য আগে থেকে ছিল না, এই প্রশ্নটি ছিল। এবং রংপুর থেকে আলামিনের প্রশ্ন ছিল যে সরকার তো আসলে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করছে এবং এখানে সব থেকে বেশি আক্রান্ত আমাদের ছাত্ররাই। নিশ্চয়ই আর 2টি প্রশ্নের উত্তরই ছোট ছোট করে আপনাদের কাছ থেকে নেব। দর্শককে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পুলিশ কেন ব্যবস্থা নেয় বা গুলি করে নেয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, কিন্তু তাদের কাছে কোনো ক্রমেই
তথ্য ছিল না যে এই আন্দোলন সাংঘর্ষিক রূপ নিবে, এটা ছিল না তথ্য তাদের কাছে, যার কারণে এই কোমলমতি ছাত্রদের উপরে কোনো ধরনের হামলা হোক এটা মাননীয় প্রধানমন্ত্রী চায়নি। যার কারণে উনি বলেছেন যে সর্বোচ্চ ধৈর্য 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 ধৈর্য, কারণ এই ছাত্রদের উপরে এরা আমাদেরই সন্তান, হয়তো তারা ভুল বুঝেছে অথবা তারা ধৈর্যহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আমি আশা করি আদালত থেকে তোমরা হতাশ হবে না, আদালতের রায়ে তোমরা হতাশ হবে না, আমার বিশ্বাস, এই কথা কিন্তু বলেছিলেন। তার উপরেও তারা আস্থা রাখতে পারেনি, তারা একটা সাংঘর্ষিক রূপে গেছে এবং এটা পুলিশের ব্যর্থতা কি বলবেন? আপনি বলছিলেন যে পুলিশ মানে গুলি করার নির্দেশনা ছিল না, বিষয়টি ছিল যে এটিকে প্রতিরোধ করা বা এটিকে এক ধরনের তাদের উপর যাতে কোনো ধরনের উনি যেটি জানতে চেয়েছেন গোয়েন্দা ফেলারের কথা জানতে চাচ্ছিলেন। গোয়েন্দা ফেলারের বিষয়টা পৃথিবীর সব দেশে আছে। আপনি দেখলেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে দেওয়া হয়েছে জনসভা থেকে। হ্যাঁ, সেখানেও এটা একটা ফেলার ধরা হয়েছে। সব জায়গায় সব পুলিশ যে সবসময় সব কাজটা আগে ভাগে জানতে পারবে এরকম না। আমাদের যারা জঙ্গি এখন যারা এইসব তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু কম প্রশিক্ষিত না, বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণ হয়েছে এবং প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। এই যে নরসিংদী কারাগার থেকে নারী জঙ্গি সহ যারা পালিয়ে গেছে, ভেঙে পালিয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষিত এবং তাদের সাথে হয়তো আমাদের পুলিশের ওটা ধারণা করে নাই যে ছাত্রদের মধ্য থেকে, ছাত্রদের আন্দোলন থেকে এরকম একটা ধ্বংসলীলায় চলে যেতে পারে, এটা হয়তো তারা মনে করতে পারে। এখানে আসলে একটি প্রশ্ন চলে আসে যে আমাদের এত বড় একটি প্রিপারেশন যদি নেওয়া হয় সেটির তথ্য কেন থাকবে না? এবং জঙ্গি যে বিষয়টি থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি, আমরা কিন্তু জানি যে বাংলাদেশ এখন জঙ্গি মুক্ত, অনেকটাই আমরা জানি। সেখান থেকে এত বড় একটি জঙ্গি মুক্ত এটা বলা যাবে না, বিভিন্ন জায়গায় এখনো জঙ্গি ধরা পড়ছে। সময় সাপেক্ষ বিষয় ছিল, প্রস্তুতির বিষয় ছিল এবং 826 জনকে প্রায় সেই জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেটি কেন আসলে সেভাবে আসলে প্রতিরোধ করা সম্ভব হলো না? প্রশ্নের উত্তরগুলো একটু নেই। হ্যাঁ, আমি সংক্ষেপে এক লাইন করে বলি যে আমাদের দেশে, সব দেশেই আছে বটে, তবে আমাদের দেশে গোয়েন্দা মেজর ইস্যুতে আমাদের গোয়েন্দাদের কোনো ভূমিকা নাই। যেমন বঙ্গবন্ধু মারা গেছে নাই, জিয়াউর রহমান মারা গেছে নাই। হ্যাঁ, আমি জেলখানার 4 নেতা হত্যা সেটা যে অবস্থায় হয়েছে সেটা আমি গোয়েন্দার কথা বলছি না। তো এছাড়া এই যে ম্যাসাকারটা হয়ে গেল, অন্তত বড় বড় ইনস্টলেশনগুলোতে তো গোয়েন্দা নজরদারি থাকা উচিত ছিল, সেটা নাই। এই যে নরসিংদী, ফারুক সাহেব বলেন নরসিংদী জেলখানার থেকে যে জঙ্গিরা বেরিয়ে গেল, আবার সাধারণ কয়েদিরা কিন্তু ফেরত আসছে। গোয়েন্দা জঙ্গি একজন ধরা পড়ছে, এটা ঠিক, দুজন ধরা পড়েছে, দুজন ধরা পড়েছে। তো এই যে জঙ্গিরা বেরিয়ে গেছে, এখানে তো প্রকৃত তদন্তটা হইতে হয়, এটা কি ছাত্ররা করছে, এটা কি আওয়ামী লীগ করছে, এটা কি বিএনপি করছে, এটা কি বিরোধী জামাত করছে? নো। ওখানে যেহেতু জঙ্গি ছিল, জঙ্গিরাই জঙ্গিদেরকে বের করানোর চেষ্টা থাকতে পারে। সুতরাং এইটা যদি নির্মোহভাবে তদন্ত না হয় তাহলে সমস্যার সমাধান আসলে কখনোই বের হবে না। নাটোর থেকে নাজমুল প্রশ্ন করছিলেন যে শিক্ষকদের আন্দোলন কেন? শিক্ষকদের আন্দোলন দেখেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, শিক্ষক এবং ছাত্র খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, অথবা বাপ ছেলের মতো সম্পর্ক হয়। সেখানে ছেলে যদি আক্রান্ত হয় বাবা এগিয়ে আসে, বাবা আক্রান্ত হলে ছেলে এগিয়ে আসে। কিন্তু আমরা যখন পড়েছি অতটা সম্পর্ক এখন নাই, কম আছে। তবে শিক্ষকরা আন্দোলন করছিল, এখন যেমন ছাত্রদের কোঠা আন্দোলন সহিংস রূপ নিয়ে ফেললো, তখন কিন্তু শিক্ষকদের আন্দোলন স্থগিত ছিল। এখন এটা যখন আবার স্থিতি অবস্থা আসতেছে আস্তে আস্তে, তারা যেটা হলো, এটাও আমি একটা লেখা লিখে ফেলছি, তারা কিন্তু আবার আন্দোলনে নামবে। এটা কোইনসাইড না। শিক্ষকদের ভিতরে এখন রাজনীতি ঢুকে গেছে, রাজনীতির শিক্ষকরা এখন পুরো দমে রাজনীতি করেন। হ্যাঁ, এটা ওই যে বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের একটা সুযোগে শিক্ষকরা এখন ভালোভাবে রাজনীতি করেন, রাজনীতিবিদদের চাইতেও বেশি রাজনীতি করেন। এবং যারা এই সরকারকে পছন্দ করেন না সেই শিক্ষকরা এখানে সরাসরি মদত দিয়েছে। নাজমুল উনি প্রশ্ন করছিলেন যে শিক্ষকরা আসলে উস্কানি দিয়েছে। না, উস্কানি দিয়েছে অবশ্যই, আমরা তাদের বক্তব্যই আমরা দেখেছি, শিক্ষকরা সামনে এসে তারা শাহবাগে এসে পর্যন্ত তারা বক্তব্য দিয়েছে সরকার বিরোধী, এই আন্দোলনকে সরকার
উৎখাতের আন্দোলনে রূপান্তরিত করার জন্য তারা বক্তব্য দিয়েছে। আচ্ছা, পূর্ববাদ দমে একটা শিক্ষকদের একটা অংশ এই আন্দোলনে উস্কানিদাতা হিসেবে ছিলেন, এবং এটা তদন্ত করলে অবশ্যই দেখবেন কারা কারা এই আন্দোলনে, এবং অনেককেই কিন্তু আমরা চিনি, সমাজের সর্বস্তরের মানুষই চিনে কারা এই সরকারের বিরুদ্ধে শিক্ষক, কারা পক্ষের শিক্ষক, এবং তারা কিভাবে ছাত্রদের উস্কানি দিয়েছে। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটিএ ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা, সবই তো আসলে জনগণের সেবার জন্য আসলে এই জায়গাগুলো। সেগুলোতে কারা আক্রমণ করতে পারে, কারা চাইতে পারে যে জনগণের সেবা বিঘ্নিত হোক, সেই প্রশ্নটি থাকছে। সেই সাথে যেহেতু একেবারে শেষের দিকে আছি, রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকু একটু জানতে চাইবো। এই যে পরিস্থিতি সামাল দিতে হলো, সেখান থেকে সরকারি দলের আসলে কি শিক্ষা নেবার আছে? না, দেখেন, এক নম্বর কথা হলো যে সারা দেশে যে বিধ্বস্ত কাণ্ড ঘটেছে, প্রায় আমার অনুমান, আমি বিভিন্ন আলোচনা বা এর থেকে শুনছি, প্রায় $1.5 বিলিয়ন মতো ক্ষতি হয়েছে। আমরাও স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিজ উড়াইছি, অমুক উড়াইছি, সেটা হলো পাকিস্তানি হানাদেরকে যাতে মুভ না করতে পারে। এখন তো স্বাধীন দেশ, এখানে এরকম বিধ্বস্ত হওয়া এটা কিন্তু কাম্য না। এই জন্যই কিন্তু প্রশ্ন ওঠে যে অন্তত পক্ষে ভালো, যেমন ধরেন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডেটা সেন্টার, এই ডেটা সেন্টার তো আগেও একবার আগুন দিয়ে পড়ছে, এটা একদিনে চালু করে দিছে, এখন কেন আটকায় রাখছে? এখানে ডেটা সেন্টার সার্ভার সহ বেশ কয়েকটি জায়গায় পোড়ানো হয়েছে। হোক না, কিন্তু আমি তো জানি, শোনেন, এটাও বাজারে আছে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা যে এটা সরকার থেকে বদলানো হয়েছে। এখন ডেটা সেন্টারে কে আগুন দিয়েছে সেটাও তাহলে তদন্ত করার বিষয় আছে, কিন্তু এটা প্রমাণ না হলে অনুমানে তো বলা যাচ্ছে না। কারণ ডেটা সেন্টার এখন হচ্ছে ইন্টারনেট, এটা হচ্ছে সারা বিশ্বে এখন স্বৈরাচারদের মারণাস্ত্র হয়ে গেছে। এটা একটা দেশকে মানে টোটালি ক্ষতিগ্রস্ত করে ফেলা যায়, বন্ধ করে দেওয়া। কারণ এই যে ইন্টারনেট কলাপস করে দিয়েছে, এতে যেমন গুজবের শাখা প্রশাখ বেরিয়েছে, তেমনি বিরোধীরাও আন্দোলন করতে পারে নাই, এই যে ছাত্ররাও আন্দোলন করতে পারে, অর্থাৎ পুরো দেশকে আটকায় দেওয়া। সুতরাং এখানে এটা কিন্তু একদম, আমার মনে হয় একদম নিরপেক্ষ একটা তদন্ত হওয়া উচিত। খুব বেশি দরকার। রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকু একটু জানতে চাই। চ্যালেঞ্জের জায়গাটা, এই চ্যালেঞ্জ যদি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করা এই দেশের রাজনীতিবিদদের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দলের ভিতরে, এটা আমি লিখেছি বড় পত্রিকায়, কোনো রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, অর্থাৎ গণতন্ত্র নাই। সুতরাং তাদের পক্ষে সহ অবস্থান সম্ভব না। সুতরাং যদি পারে, তাহলে আমি 2-3টে উদাহরণ দেই। এক, সাউথ আফ্রিকার ম্যান্ডেলা, তাকে দ্বীপের ভিতরে 22 বছর জেলে রাখছে। হোয়াইট, তার প্রেসিডেন্ট ছিল ডি ক্লার্ক। সে আসার পরেই ডি ক্লার্কের সাথে বৈঠক করে হোয়াইট এবং ব্ল্যাকের ভিতরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যার যার অপরাধ স্বীকার করে মাপসাপ চায় জাতিকে এক করছে। যদিও এখন এই অবস্থা নেই। আমাদের দেশে এরকম একটা কিছু করা দরকার। দোষকার কম, দোষকার বেশি, সেটা তার থেকে বড় কথা যে রাজনৈতিক সকলের মধ্যে যখন দেশের স্বার্থ আসবে, তখন যাতে তারা সমমনা হয়। অফকোর্স, আপনার দেশ ন্যাশনাল কোন ইস্যুতে আমাদের দেশের লোক এক হতে পারে? কে ক্ষতিগ্রস্ত হবে তার বিরুদ্ধে নামে। এক, দুই, আপনার শোনেন, ছোট করে নেব, হ্যাঁ আমি ছোট করে বলছি, ভারতে আপনার এখনো তাদের স্বাধীনতাতে যারা অবদান রেখেছে, তাদের জন্য দিল্লির লালকেল্লাতে প্রত্যেক সপ্তাহে তাদেরকে স্মরণ করা হয় সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে। আপনি গেলেও দেখে আসেন, জায়গাও বলে দিলাম, লালকেল্লায়। বাংলাদেশে এইটা একদম নাই। যে আওয়ামী লীগ করবে সে মুক্তিযোদ্ধা, যে আওয়ামী লীগ করবে না সে রাজাকার। এই জায়গার থেকেও দেশ ফিরাইতে হবে। যার যতটুকু কন্ট্রিবিউশন, পজিটিভ কন্ট্রিবিউশন, একেবারে সেটা স্বীকার করতে হবে যে শত্রুতার বিচার করে। 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। আপনার শেষ করলাম, ধন্যবাদ। জনাব ওমর ফারুক, রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটুকুই জানতে চাইবো। তার আগে প্রশ্ন রাখছিলাম যে রাষ্ট্রীয় সম্পদকে একেবারে টার্গেট করে রাষ্ট্রকে স্তম্ভিত করে দেওয়ার মতো, থমকে দেওয়ার মতো কারা আসলে সেই প্রচেষ্টা করতে পারে? আমরা কিন্তু দেখেছি বিদেশি গণমাধ্যমে অপপ্রচার, অপতথ্য কিন্তু প্রচার করা হয়েছে নানাভাবে, বাংলাদেশ যাতে চাপে পড়ে। বিশেষ করে আমরা নির্বাচনের আগেও দেখেছি নানাভাবে কিন্তু সংকট মুহূর্তে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করা হয়। দুটো বিষয় নিয়ে জানবো ছোট করে। দেখুন, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি, এখনো তারা পারছে না, জনগণের সমর্থনের ভয়ে যারা নির্বাচনে যায় না,
তাদের দ্বারাই এই কাজগুলি হয়েছে। এখন এটা প্রমাণিত, কারণ তারা জনগণকে ভয় পায়, জনগণের ভোটকে ভয় পায়। বারবার যখন নির্বাচন আসে তাদেরকে নানাভাবে আহ্বান করা হয় সরকারের বিভিন্ন পক্ষ থেকে, রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশন সবাই তাদেরকে আহ্বান করেন। তারা কিন্তু সেখানে কোনোটাতেই তারা সাড়া দেন না, সব কিছুতে তারা না না না, এটাই তাদের একটা বর্জন। শুধু তারা বর্জন, সারা কিছু শিখে নাই। তারাই কেবল এই সরকারকে অন্যায়ভাবে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। তারা নির্বাচনের মাধ্যমে, এই সরকার নির্বাচনের মাধ্যমে এসেছে, তাদেরকে যদি তাড়িয়ে দিয়ে তাদেরকে যদি ক্ষমতাচ্যুত করতেই হয় তাহলে নির্বাচনের মাধ্যমে করতে হবে। কিন্তু যে শক্তিটা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় তারা কিন্তু নির্বাচনকে বিশ্বাস করে না। তারা এই যে কয়দিন আগে আপনি দেখেছেন আন্দোলনের সময় এই টিভিতেও টক শোতে আমি দেখেছি, একজনকে জিজ্ঞেস করছে যে এর সমাধান কি, উনি চট করে বলে ফেললেন যে এখন সরকার পদত্যাগ করুক। মানে এইভাবে কথা বলে শুধুমাত্র সরকারকে পতনের জন্য কি রাষ্ট্রীয় ক্ষতি করতে পারে? এটাই উদ্দেশ্য সরকারকে, না হলে এই ধরনের অপতৎপরতা, এই যে ধ্বংসযজ্ঞ করার কোনো অর্থ হয় না। শুধুমাত্র সরকারকে বেকায়দা ফেলানোর জন্য এই কাজটি করা হয়েছে। এবং তারা রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গাটা আপনি এটা একটা ভালো কথা বলছেন। রাজনৈতিক এইবার যে কাজটি করা হলো, এই কাজটি যদি অব্যাহত রাখে, প্রত্যেকটা ইস্যু পাইলেই যদি আমরা রাজনৈতিক ভাষায় কথা না বলে জাতীয় সম্পদ ধ্বংস করার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের দেশের কিছু থাকবে না। একসময় আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে হবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আপনি বলেন এটা শুরু হয়েছে কোত্থেকে? শুরু হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে এক হইতে পারি না, কারণ হচ্ছে আমরা সত্যকে মেনে নিতে চাই না। কারণ বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে আমরা যথাযথভাবে সত্যিকারভাবে মেনে নিতে চাই না। কারণ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, আজিজ ভাই একসময় এই রাজপথের সৈনিক ছিলেন মুক্তিযুদ্ধের আগে, তা উনি জানেন যে এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই স্বাধীন হয়েছে। উনি ছিলেন নেতা। ওনারা আর যাই কিছু বলা হোক না কেন, আপনি আগে দেশ বিদেশের সমস্ত প্রমাণ দেখেন, বঙ্গবন্ধুই জাতির পিতা। তাকে যদি জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতেন বা মেনে নিতেন যারা মানেন না আর কি, তারা কিন্তু এই রাজনৈতিক বিভাজন তারা তৈরি করে রাখবেনই। যদি আমাদের সময় একেবারেই শেষ, সমাধান তো ওখানে। জনাব ওমর ফারুক, জনাব এম এ আজিজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। নিশ্চয়ই আবারও আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসলে কথা বলতে পারবো। সে পর্যন্ত সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন এটিএন নিউজের সঙ্গে থাকুন, ডিজিটাল ডেটা নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।